সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। পৃথিবীর যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আসলে আমি আবার এই চ্যানেলে বাংলাদেশের রাজনীতি এবং বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট, ভারত বাংলাদেশ সম্পর্ক, এইসব বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাংলাদেশের স্বাধীনতার 53 বছর এবং বর্তমান অবৈধ সরকার। আপনারা জানেন আজ 14ই ডিসেম্বর, বাংলাদেশে 1971 সালে এই দিনে আমাদের অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী বাংলাদেশে তার দোসরদের মাধ্যমে। বাংলাদেশে তাদের দোসর কারা ছিল আপনারা জানেন। 1971 সালে জামাতে ইসলামী এবং তার দ্বারা সৃষ্ট পরিচালিত মুসলিম লীগ এবং তার দ্বারা সৃষ্ট পরিচালিত কিছু প্রতিষ্ঠান ছিল যাকে বলা হতো রাজাকার, আল শামস, আল বদর, শান্তি কমিটি, এইরকম। তো তাদের কাজটা কি ছিল? তাদের কাজ ছিল কোথায় কার ঘরে সন্তান মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের তালিকা করা এবং তাদের বাড়িঘর পড়ানো, তাদের নারীদেরকে নির্যাতন করা, তাদের সন্তানদেরকে হত্যা করা, তাদের সম্পদ লুণ্ঠন করা, বাড়ি করে আগুন দেওয়া। এই কাজটি কারা করতেন? রাজাকার, আল বদর, আল শামস, জামাতে ইসলামী এবং আরেকটি দল মুসলিম লীগ, নিজামে ইসলাম। এরা মূলত একটা ফ্যাক্ট ছিল, এই গ্রুপটা মূলত এই পাকিস্তানি যে জান্তা ওই সরকারের তাবেদার ছিল। এই বাংলাদেশকে যেন স্বাধীন করা না যায়, যে মুক্তিবাহিনী তৈরি হয়েছিল তারা যেন সুস্থভাবে কাজ না করতে পারে, সেই জন্যই কিন্তু এই বাহিনীগুলো গঠিত হয়। তো বাংলাদেশ যখন গেরিলা যুদ্ধ শুরু হয়, বাংলাদেশের মানুষ যখন যুদ্ধ করছে, ভারত যখন আমাদের পাশে এসে দাঁড়ালো, রাশিয়া যখন আমাদের পাশে এসে দাঁড়ালো, ভারতে যখন আমাদের মুক্তিযোদ্ধারা ট্রেনিং দিতে শুরু করলো, ভারত যখন অস্ত্র সরবরাহ করলো, আমাদের 1 কোটিরও বেশি মানুষকে যখন আশ্রয় দিল, তখন আস্তে আস্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ধীরে 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 এমন একটা অবস্থায় গিয়েছে যে পাকিস্তান বাহিনী আস্তে আস্তে কোণঠাসা হয়ে যায়। আকাশপথে যে যুদ্ধ করবে সে অবস্থাও প্রায় ভাটা, কারণ ভারত তার আকাশ সীমা ব্যবহার করতে বন্ধ করে দিয়েছে। এরকম একটা অবস্থায় পাকিস্তান খুব নিশ্চিতভাবে পরাজয়ের দিকে চলে যাচ্ছে। ভারতীয় বাহিনী অলরেডি বাংলাদেশের ভূখণ্ডে যুদ্ধ করছে। এমন সময়ে জাস্ট স্বাধীনতার 2 দিন আগে 14ই ডিসেম্বর এই রাজাকার, আল বদর, আল শামস বাহিনী লিখে দিয়েছে কাদের কাদের নাম লিস্ট করে। বাংলাদেশের কবি, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, সমাজকর্মী, চলচ্চিত্রকার, চলচ্চিত্র নির্মাতা, গায়ক, নায়ক, এইরকম সমাজের বিভিন্ন শ্রেণী পেশায় যারা বুদ্ধিজীবী ছিল, সমাজকে লিড করত, জাতিকে এবং পুরা জাতির বিবেক ছিল, এইরকম মানুষরা যারা বাংলাদেশে ছিলেন তাদেরকে ধরে ধরে হত্যা করেছে। এই 14ই ডিসেম্বর এক রাতে 741 জন বুদ্ধিজীবীকে হত্যা করেছে, যাদের বেশিরভাগ রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থান, গোরস্থান যেখানে, সেখানে বদ্ধভূমিতে নিয়ে হত্যা করা হয়। তাদের স্মরণে রায়ের বাজারে একটি স্মৃতিসৌধ করা হয়েছে, যেটিকে আমরা বলি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। গত 53 বছরে যে সরকারই যেভাবেই থাকুক, এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। কিন্তু এবারের বিষয়টি একটু ভিন্ন। এবার যে সরকার, তারা কিন্তু পাকিস্তানের দিকে মুখ করা একটি সরকার, যার কারণে যদিও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শহীদ মিনারে জুতা পরে গিয়েছিলেন, শহীদ মিনার বলতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রায়ের বাজারে জুতা পরে গিয়েছিলেন, প্রেসিডেন্টও গিয়েছিলেন জুতা খুলে। তো এরপর আমরা কি দেখলাম যে প্রতি বছর যে ভাব গাম্ভীর্যের সহিত, শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত সর্বস্তরে এই দিবসটি যেভাবে পালিত হতো, তার অর্ধেক আগ্রহের সহিত এই দিনটি এবার পালিত হয়নি। এবারে যে দর্শক, এবারে যে মানুষের ঢল, যে পরিমাণ মানুষ গিয়েছে তা আগের মানুষের 3 ভাগের 1 ভাগ, অর্ধেকের চেয়ে কম। তাহলে আপনি বোঝেন যে আমরা 53 বছর পরে, স্বাধীনতার 2 দিন আগে আমাদের যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, সেই শহীদ দিবসে সেই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রেও কিন্তু
গত বছরের এই বছরে প্রত্যেক মানুষের নাই হয়ে গেছে। তার কারণটা কি, কেন এমন হলো? বুঝতে হবে এই সরকারটি কারা চালাচ্ছে। এই সরকারটি কারা চালাচ্ছে এটি বলতে গিয়ে আমি একটা প্রশ্নের একটা বিষয় নিয়ে কথা বলি। আজ রিজওয়ানা হাসান নামে বন পরিবেশ উপদেষ্টা, আরো কি মন্ত্রণালয় তার আসছে, হয়তো জলবায়ু, তো উনি আজকে বললেন গত 53 বছরে রাজনীতিবিদরা কিছু করেননি, তারা যদি করতেন আমাদেরকে এখন সংস্কার করতে হতো না। এই অসভ্য ভদ্র মহিলাকে আমি বলতে চাই যে তার মতো একটা মানুষ এইরকম একটা ন্যাক্কারজনক কথা বলতে পারে যে আমাদের 53 বছরে আমাদের রাজনীতিবিদরা কিছু করেনি। আপনাকে বুঝতে হবে, আপনারা যারা শুনছেন তাদের জন্য বলছি যে যদি দেখেন যে বাংলাদেশ 53 বছর আগে বাংলাদেশের অবস্থা কোথায় ছিল, বাংলাদেশের অবস্থা পাকিস্তান ছিল। আজকে পাকিস্তান কোথায় আছে? বাংলাদেশের একটি টাকা যদি আপনি কিনতে হয় পাকিস্তানের 2 টাকা 50 পয়সা, মানে 2.5 রুপি পাকিস্তান থেকে দিলে বাংলাদেশের একটি টাকা কিনতে পারবেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আমরা পাকিস্তান থেকে তো খারাপ অবস্থায় নেই, আমরা পাকিস্তান থেকে ভালো আছি। গত 75 বছর 1947 সালের 14ই অগাস্টের রাতের 12টায় এই পাকিস্তানকে স্বাধীনতা দেয় ভারত থেকে, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেওয়া হয় পাকিস্তানকে। সেই থেকে 75 বছরে একজন প্রধানমন্ত্রীও তার 5 বছরের টেনিয়রটি পূরণ করতে পারেনি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে পাকিস্তান এমন একটা রাষ্ট্র, কদিন পরে পরে আর্মি ক্রু হবে, অথবা কোনো একজন রাষ্ট্রপ্রধানকে যদি, সরকার প্রধানকে যদি মানুষ নির্বাচন করে সেটাকেও আস্থা করে ফেলে দেওয়া হবে। পৃথিবীর কোথায় কোথায় মৌলবাদী চিন্তা চেতনার মানুষ আছে তাদেরকে প্যাট্রোনাইজ করা হবে, আফগানিস্তান বানানো হবে। এই হলো পাকিস্তান। সেই পাকিস্তানের সাথে তুলনা করার মতো অবস্থায় নেই। পাকিস্তানের আজকের রিজার্ভ যদি আপনি খোঁজ করে দেখেন 6 বিলিয়নের নিচে, তাও সৌদি আরব এবং দুবাই থেকে দাঁড় করে এনে ওই রিজার্ভটি রাখা হয়েছে। আর আমাদের গতকালকের রিজার্ভ নাকি 21 বিলিয়ন ডলার ছিল। তাহলে আপনি বোঝেন আমরা পাকিস্তানের চাইতে আয়তনে ছোট, অর্থনীতিতে তো ছোট হওয়ারই কথা। পাকিস্তানের 4 ভাগের 1 ভাগ আমাদের আয়তন হবে, সেখানে আমরা তাদের চেয়ে অনেক ভালো আছি। এক, দ্বিতীয়ত আপনি যদি ইন্ডিয়া দেখেন, গত 75 বছরে তাদের ওখানে কখনো সেনা ইন্টারভেনশন হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্রটি চলছে। পুরো পৃথিবীতে তাদের একটা ব্যান্ডিং হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ নিয়ে যে দেশটি দাঁড়িয়ে আছে। আমরা গত 15 বছরই সে দেশটি চাইতেও $26 মাথাপিছু আয় আমরা মানে অর্জন করেছি। এখন আমাদের মাথাপিছু আয় ভারতের চাইতেও বেশি। নেপাল ভুটানকে আমাদের সাথে কম্পেয়ার করার মতো অবস্থা নেই। আমাদের প্রতিবেশী 255 বর্গ কিলোমিটার যাদের সাথে আমাদের সীমানা রয়েছে, মায়ানমার, তাদের চাইতে আমরা অনেক অনেক গুণ ভালো আছি। আমাদের চাইতে 5-6 গুণ বড় একটি রাষ্ট্র মায়ানমার, যাদের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদে ভরা, কিন্তু শাসন ব্যবস্থার ত্রুটির কারণে তারা আমাদের কাছাকাছিও আসতে পারেনি। তাহলে আপনি বোঝেন, একদিকে পাকিস্তান, একদিকে ভারত, একদিকে আফগানিস্তান, আরেকদিকে মায়ানমার। এই যে দক্ষিণ এশিয়ার যে কটা দেশ, আপনি তো বাংলাদেশকে তাদের সাথে তুলনা করবেন। আপনি তো ইংল্যান্ডের সাথে, আমেরিকার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, কানাডার সাথে বাংলাদেশের তুলনা করতে পারবেন না। আমরা তাদের তুলনায় অনেক অনেক গুণ ভালো আছি। তাহলে আপনি দেখেন আমাদের হেলথ, স্যানিটেশন, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, ইনক্লুসিভ এডুকেশন এবং মানুষের বয়স, অর্থাৎ মানুষের জীবনকাল, লাইফ এক্সপেক্টেন্সি কতটা আমাদের প্রতিবেশীদের তুলনায় বৃদ্ধি পেয়েছে সেটা একটু হিসাব করে দেখেন। আমাদের প্রত্যেকটা গ্রামে বিদ্যুৎ চলে গিয়েছে, আমাদের প্রত্যেকটা গ্রামের উপর দিয়ে একটা না একটা রাস্তা, পাকা রাস্তা হয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে 10টা-12টা করে স্কুল আছে, প্রত্যেকটা থানায় 12-14টা করে কলেজ আছে। আপনি কি চান? বাংলাদেশ তো আর আপনি আমেরিকার অঙ্গরাজ্যের মতো অত বড় হবে না, অত উন্নত হওয়ার কথা না। তাইলে বাংলাদেশ যেখানে আছে, বাংলাদেশকে তো আপনি তার প্রতিবেশী দিয়ে তুলনা করলে দেখা যায় আমাদের রাজনীতিবিদরা গত 50 বছর, 53 বছরে বাংলাদেশটাকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে নিয়েছে। পৃথিবীতে এখন পর্যন্ত যে 193টি জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র, এগুলাতে যে অর্থনীতির যে সূচক, বাংলাদেশ সবসময় গত 5 বছরই 30 থেকে 35তম অর্থনীতির ভিতরে আছে। তাহলে আপনাকে কি বলতে চাচ্ছেন আপনি? আমাদের 10 বছর আগে আমাদের মাথাপিছু আমাদের বাজেটের পরিমাণ ছিল 76 বিলিয়ন,
আর এখন আমরা 700 বিলিয়নের উপরে আমাদের বাজেটের সাইজ। তাহলে এই যে একটা দেশ, যে দেশে 1 জানুয়ারি প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে বই চলে যায়, এমন কোনো গ্রাম নেই যে গ্রামে একটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি মক্তব এবং একটি স্কুল নেই। তাহলে আপনি আর কি বলেন আপনি যে নাই? হ্যাঁ, আমাদের কিন্তু উন্নতি করার অনেক বিষয় রয়েছে। আমাদের সুশাসনের আমাদের অভাব ছিল, এটা আমরা অস্বীকার করি না। গণতন্ত্রে আমাদের ডিফিজিট ছিল, কিন্তু গণতন্ত্রের ডিফিজিট এবং সুশাসনের যে অবস্থা, খারাপ অবস্থা, এর পিছনে অনেকগুলো বিষয় দায়ী। অল্প জায়গায় বেশি মানুষ থাকলে যা হয়, যে আমাদের দেশে পুলিশের সংখ্যা 1,80,000, কিন্তু আমাদের পুলিশের এই 18 কোটি মানুষের জন্য আমাদের পুলিশ থাকা দরকার 5 লাখ, সরি 5 কোটি নয়, 5 লাখ। আমাদের আর্মির সংখ্যা কত? আমাদের যে পরিমাণ আর্মি আছে তার থেকে 5 গুণ আর্মি থাকা দরকার। কেন নেই আমাদের? কারণ হচ্ছে এই পরিমাণ মানুষকে, এই পরিমাণ আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে যদি বেতন দিতে হয়, তাহলে রাষ্ট্র সাস্টেইন করা কঠিন, সেই জন্য এটার পরিমাণ কম। আমি কিন্তু দাবি করছি না বাংলাদেশ সিঙ্গাপুর, বাংলাদেশ আমেরিকা, বাংলাদেশ ব্রিটেন, বাংলাদেশ অস্ট্রেলিয়া, বাংলাদেশ ফিলিপিন্স, ওরকম দাবি করছি না। আমি দাবি করছি কন্টেম্পোরারি কন্টেস্টে আমার প্রতিবেশীদের সাথে যদি আপনি দেখেন, বাংলাদেশ কিন্তু এদের সবগুলো রাষ্ট্রের চাইতে কিন্তু খারাপ পজিশনে আছে বলা যাবে না, বরং তাদের মধ্যে কম্পারেটিভলি ভালো পজিশনে আছে। আমরা শ্রীলঙ্কাকে পতন দেখেছি, পাকিস্তানের পতন দেখেছি, মায়ানমারের পতন দেখেছি, কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে দোষে পড়েনি কখনো। রাজনৈতিকভাবে নানা টার্মোইলের ভিতর দিয়ে বাংলাদেশ গিয়েছে, কারণ আমরা তো পাকিস্তানের চাচাতো ভাই। ওই পাকিস্তানের চাচাতো ভাই, ওরা যে 75 বছরে একজন প্রধানমন্ত্রীকেও 5 বছর টেনিউর অতিক্রম করতে দেয়নি, তাদের চাচাতো ভাই তো আমরা। তা আমাদের এখানেও 3বার 4বার সেনা ইন্টারভেনশন হয়েছে। একবার 75-এ সেনা ইন্টারভেনশন, তারপরে এরশাদের 81-তে এরশাদের সেনা ইন্টারভেনশন, তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা ইন্টারভেনশন। এবারও কিন্তু যে ইন্টারভেনশন, এখানেও কিন্তু সেনাবাহিনীর একটি বড় ভূমিকা রয়েছে। আপনারা জানেন মইনুল আহমেদ ওই সময়ে 9/11 করেছিল, আর এখন 1/11 করেছিল, আর এখন এবারে আমরা কি দেখেছি? এবারে আমরা দেখেছি যে সেনাবাহিনী একটি বক্তৃতা দিয়েছিল প্রধান, যে আমরা জনগণের সাথে আছি, সংবিধান আইনের সাথে নয়, জনগণের সাথে। তখন কিন্তু ওনারা কিন্তু এই বিদ্রোহে সহযোগিতা করেছেন, এবং সরকারকে এখনো তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ডিকটেট করছেন। এই রিজওয়ানা হাসানের কথা বলতে গিয়ে এত কথা বললাম, যে আপনি যে বললেন 53 বছরে কিছু হয়নি, আপনার কাছে 53 বছরে আরো বেশি কিছু হলেও আপনার কাছে হবে না, আপনি দেখবেন না। কারণ আপনি জন্মগতভাবে একটা রাজাকার পরিবারে জন্ম, আপনার মন মানসিকতায় পাকিস্তানি চিন্তাধারা, আপনার মন মানসিকতায় স্বাধীনতা বিরোধী, আপনি মন মানসিকতায় বাংলাদেশের বিজয়কে মেনে নিতে পারেননি। আজকে কি আপনি গিয়েছিলেন স্মৃতিসৌধে? যাননি। ফুল দিতে যাননি, কোনো সেমিনারে যাননি। কেন যাবেন? কারণ আপনার তো যাওয়ার কথা না। আপনি শহীদ বুদ্ধিজীবী, তো আপনার কাছে ওরা শত্রু রাষ্ট্রের। আর আপনি মনে রাখেন, আপনার যে এইসব কথা ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে থাকবে। সময় সবাইকে শিখায়, আমরাও শিখছি, আপনাকেও শিখতে হবে। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সবার সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায়।